হ্যালো বন্ধুরা, আমি তোমাদের আফরা আপু। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। শ্বশুরের অনেক ইচ্ছা তার বৌমাকে দিয়ে কাজ করবে। বৌমা নিয়ে কাজ করা বেশি কঠিন হবে না, কারণ শিশুটি বুঝতে পারে শ্বশুরবাড়ির প্রতি বৌমার একটু আকর্ষণও আছে। তাই সে ভাবল, এই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার না করলে মানুষ হিসেবে তার জন্মই বৃথা হয়ে যাবে। একদিন শ্বশুর বাথরুমে গোসল করছিলেন। সে ভেবেছিল আজ চেষ্টা করতে পারে। শরীরে শুধু একটা পোশাক দিয়ে খালি শরীরে দাদিকে ডাকলেন। দাদি, আজ আমার হাতটা সামান্য কেটে গেছে, সাবান নাও। আমার শরীরে একটু সাবান দাও। বাবা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার শরীরে সাবান দিচ্ছি। তার শ্বশুর সব সাবান পেয়ে গেছেন। শ্বশুরের উপর সাবান দেওয়ার পরে শ্বশুর বললেন, না ধুলে দাদা, তাহলে আর কোথায় থাকে? বাবা, আমাকে এখানে ওখানে সাবান দেওয়ার পর আমার কি? শ্বশুর আমার সাথে কি করেছেন তা আপনার আত্মা যন্ত্রে কেঁপে উঠবে। তোমার কায়িক শ্রম করতে বাধ্য করা হবে। তাই গল্পটা মনোযোগ দিয়ে শুনুন। আমার বড় জা প্রতি রাতে আমার শ্বশুরকে মেসেজ করতে যেতেন এবং আমি বাইরে থেকে আমার বড় জায়ের আওয়াজ শুনতে পেতাম। একদিন আমি বড় জাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলাম এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, তুমি এটা কাউকে বলো না এবং আজ রাতে তুমি আমার পরিবর্তে মেসেজ করতে যাও। আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই, আমার শ্বশুর দরজা বন্ধ করে দেন এবং আমার মনে হল তিনি আমার সাথে ছিলেন বলে তিনি মারা যাচ্ছেন। আমার নাম আফরা আক্তার। আমি অদ্ভুত পারিবারিক জগতে বিয়ে করেছি। এবং হ্যাঁ, আমাকে করতে হয়েছিল, কারণ সেখানে কাজটি আমার বোধগম্যতার বাইরে ছিল। আমার শ্বশুর বাড়িতে আমার একটি বড় বোন ছিল এবং একজন শ্বশুর ছিলেন। আমার শ্যালক শহরের বাইরে থাকতেন। কিন্তু বিয়েতে তাকে কখনো দেখিনি। আমার স্বামীর নাম শফিক। আসলে আমরা প্রেমের জন্য বিয়ে করেছি। এবং আমার স্বামীকে দেখতে অনেক দুর্বল। আমার পরিবার রাজি হয়নি। অসুস্থ আমার বাবা পুরোপুরি বিশ্বাস করতেন যে তিনি একজন মাদকাসক্ত ছিলেন। যখন এটি সত্য নয়, তখন আমি চেয়েছিলাম আমাদের বিয়ে সম্মানের সাথে শান্তিপূর্ণ হোক। কিন্তু তা ঘটতে পারেনি এবং আরও খারাপ হয়েছে। আমার পরিবার আমার স্বামীর কাছে বলেছে, তোমার তাকে বিয়ে করার জন্য 3 দিন সময় আছে, বা চতুর্থ দিনে আমি তাকে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে করব। আমার স্বামী তার বন্ধুর সাহায্য নিয়ে বিয়ে করে। বাবা বললেন, আজ থেকে তোমার জন্য এ ঘরের দরজা বন্ধ। আমি সেখানে ছিলাম যখন শফিকের বাবা বিয়েতে খুশিতে এলেন। আত্মীয়-স্বজনদের দাওয়াত করার রেওয়াজ ছিল। তাদের খাওয়ানো পর্যবেক্ষণ করা হয়েছিল। তিনি মোটেও খুশি ছিলেন না। বলেছিলেন, প্রেম করা অন্যায় নয়। আমার বিয়েতে আমি তার সাথে প্রথম দেখা করি। তিনি আমাকে আশ্বস্ত করলেন এবং বললেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন আমার স্বামী দিনরাত কাজ করতে থাকল, কারণ আমাদের অনেক টাকার দরকার ছিল। আগে সে সকালে যেত আর রাতে বাড়ি ফিরত। বাড়িতে শুধু আমি আর আমার বড় ভাই ছিলাম। একদিন অদ্ভুত কিছু দেখলাম। রাতে আমার সব কাজ শেষ করে হাতে তেল নিয়ে শ্বশুরবাড়িতে যেতেন। এই ঘটনা দেখে আমি অবাক হলাম। তিনি ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিতেন। আমি ভাবতাম, সে এবার কি করছে? সে ভিতরে গেল কেন? সে এখনও 15 থেকে 20 মিনিট পরেও ফিরে আসেনি। কিছুক্ষণ পরে আমার স্বামী এলো। আমি তার সামনে রাতের খাবার গরম করলাম। আমরা একসাথে বসে খাবার খেলাম। কিছুক্ষণ পর সে আমাকে চা করতে বলল। আমি দ্বিতীয়বার রান্নাঘরে চা বানাতে গিয়ে দেখি আমার বড় ভাই তার ঘরে নেই এবং শ্বশুরের ঘরটিও বন্ধ। তার মানে তিনি ঘুমিয়েছেন। তখন আমি চা বানিয়ে থালাবাসন রাখতে ফিরে এলাম। কিছুক্ষণ পরে আবার এসে দেখলাম চৌকিদার হয়েও একই কাজ চলছে এবং তিনি এখনও বসে আছেন। আমি আর কিছু করতে পারলাম না। সকালে রুমে এসে বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু সাহস পেলাম না। আমি তাড়াহুড়ো করছিলাম। যখন ভাবলাম বাড়ির সবাই ঘুমাচ্ছে, তখন তেল নিয়ে শ্বশুরবাড়িতে গেল। আমি এগিয়ে এলাম। প্রয়োজনের চেয়ে একটু বেশি শুনে ছোট একটা আওয়াজ শুনলাম। এদিক ওদিক তাকাতে থাকলাম। তারপর ঘরের ভিতর থেকে এমন একটা আওয়াজ পেলাম যা শুনে আমি নিজেই অবাক হয়ে গেলাম। তার কানের কাছে হাত দিয়ে আমি অনেক অবাক হলাম।
প্রথমে ভেবেছিলাম এটা আমার মনের কথা। কিন্তু আমি আবার একই শব্দ শুনতে পেলাম। এবার আমি পুরোপুরি বিশ্বাস করলাম যা ঘটছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। আমি দরজায় টোকা দিতে থাকলাম। তারপর লাইট অন করে দিল এবং আমি ভয় পেয়ে গেলাম যেন কেউ বেরিয়ে আসছে। আমি আমার রুমে ফিরে ভাবলাম এই কথাগুলো আমার স্বামীকে বলবো, কিন্তু আমি তাকে কিছু বলিনি। পরের দিন আমি আমার বড় ভাইয়ের সাথে এই বিষয়ের কথা বলবো। আমি ভেবেছিলাম সে আমার সামনে বসে সবজি কাটছিল আর আমি থালা বাসন ধুচ্ছিলাম। আমি বললাম, কি করলি? রাতে বাপের বাড়িতে তোমার হাতে তেল ছিল আর তুমি দরজা বন্ধ করে দিলে কেন? আমার বড় ভাই আশ্চর্য হল, সে এমন কিছু আশা করেনি। আমার পায়ে ব্যথা বলতে থাকল। আমি ওর পায়ে অভিষেক করতে গিয়ে বললাম, দরজা বন্ধ করার কি দরকার? আর তুমি ভিতরে গিয়ে বসলে, যা আমাকে মিথ্যে বলেছিল। আমি রুমে ছিলাম, বাথরুম নয়। সেজন্য তুমি দেখতে পাওনি আমার শরীরটা একটু খারাপ। সে আমার সাথে চোখের যোগাযোগ না করে কথা বলে সে আবার তার কাজে ব্যস্ত হয়ে গেল। আমি বললাম, তোমার শরীরের কি হয়েছে? তারপর সে বলতে থাকল, একটু অস্বস্তিতে। কেন একটা ছোট ঘটনাকে টেনে নিয়ে তার কিমা বানাচ্ছেন? আজকে এইসব গরম কথা বাদ দিন। আর আপনি এমন অনেক প্রশ্ন করছেন। শুনে তিনি আরও গরম হয়ে গেলেন এবং কানে হাত রেখে বললেন, আপনি পাগল নন। সেখানে কি হচ্ছে আপনার জানা দরকার, এটাই স্বাভাবিক। আমি একজন অদ্ভুত মানুষ ছিলাম। অন্যদিকে সে এত মোটা এবং লম্বা পোশাক পরত এবং তখন তার গরম মনে হচ্ছিল না। আমি জানতাম কোন ধরনের বিশৃঙ্খলা ছিল। একদিন এক আত্মীয় আমাদের বাড়িতে এলেন। সে দেশে যেতে চেয়েছিল, তার বাবা তাকে যেতে দেননি। আমি বললাম, আমার স্বামী যেন বাইরে না যায়, আমি তাকে অনেক ভালোবাসি। তিনি বললেন, হ্যাঁ, তোমার বড় ভাই বাইরে। বেচারা, তাই বিরক্ত? আমি বললাম, সে বিরক্ত হয় না। সে খুবই সাধারণ। তার হাতে চুরি হয়ে গেলে সে বলতে থাকল, এটা সেরকম না, আমরা তাকে অনেক বিরক্ত দেখি। সে অনেক সুন্দর। আমি বললাম, হ্যাঁ, এটা সত্যি। সেজন্যই তাকে তৈরি করা হয়েছে এবং এটা ভালো যে লোকে নিজের জন্য সাজবে। কেন তার শরীরের শুধু স্বামীকে সে নিজের জন্য সাজাতে পারে যাতে সে অনেক সুন্দর দেখাতে পারে এবং সে নিজেকে সুন্দর দেখে খুশি হবে। এটা আমার বড় মনে করে না। যে ঘরে তার স্বামী নেই সে সম্পর্কে আমার ভাসুরের কথা বলা হয়েছে এবং কেউ তার নাম নেয় না। আমি তার কোনো ছবি দেখিনি, আমার বড় ভাই যাকে আমি ফোনে কথা বলতেও দেখিনি। যদি স্বামী বাইরে থাকে তবে অন্ততপক্ষে এমনকি আমার শ্বশুরও ফোন করেন না যে আমার ছেলে বাহিরে আছে। একবার আমরা সবাই খাবার খাচ্ছিলাম, তখন আমার শ্বশুর বললেন, আল্লাহ একটাই ছেলে দিয়েছেন, আর এই সব দাঁড়িয়ে সাথে সাথে কাশি শুরু করলেন। আমি বললাম, বাবা, তোমার আরেকটা ছেলে আছে? তখন সে বলল, হ্যাঁ, আরও ভুল করে, আমার একটা ছেলে হয়েছে। বাবা তার ছেলেকে ভুলে যেতে পারে। আমি শুধু মজা করছিলাম, কিন্তু আমরা সবাই আশ্চর্য হয়েছিলাম যে সে কিভাবে ভুলে গেল। আমার স্বামী একটি অদ্ভুত চেহারা তৈরি করেছে এবং আমার বরচা চারপাশে তাকাচ্ছে বলে মনে হচ্ছে। তারা তিনজনই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে, কিন্তু আমার বর জায়ের একই রুটিন ছিল। যখন আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, সে বলল শ্বশুরের পা ব্যথা করছে, তার পায়ে ম্যাসেজ করে না দেওয়া পর্যন্ত সে ঘুমায় না। কিন্তু আমি ভাবতে থাকলাম, যখন সে ঘুমিয়ে পড়ে কেন ফিরে আসবে না? সে কি সারারাত বসে পায়ে ম্যাসেজ করে দেয়? শ্বশুর বাড়ির কিছু করার নেই। সে তার মামা নয়। যে জিনিসটা শ্বশুর বাড়ি যায় আর সে পায়ে ম্যাসেজ করে ওখানে ঘুমিয়ে পড়ে। আর সে কি করছে যে আওয়াজ করে? আমার মাথা ঘুরছে, যা আমি ভাবতেও চাই না। আর একদিন এই বাড়িতেই ঘটছে। এই মতো কিছু ঘটেছে। আমি হতবাক হয়ে গেলাম। আমি আমার একজনকে তার পোশাক পরিবর্তন করতে দেখেছি এবং সে আমাকে দেখে অনেক হতবাক হয়েছিল। কিন্তু তার চেয়েও বেশি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি বললাম, তুমি মা হতে যাচ্ছ, এবং আমাকে বলল না, তার মুখসঙ্গী হল না। তারপর প্রথমে সে হতবাক হয়ে গেলেন এবং তারপর তিনি নিজেকে একত্রিত করলেন এবং বললেন যে আমাদের পরিবারে এই জিনিসগুলি 7 মাস না হওয়া পর্যন্ত বলা হয় না এবং কাউকে বলা হয় না, যে সবাই লক্ষ্য করে, এবং এটি ভালো নয়। তাই আমি কাউকে বলিনি। এটি আমার স্বামী কখনো বলেনি আমাকে, আমার শ্বশুর কখনই এই কথা বলেনি। তারা জানে না আমি এ বিষয়ে কিছু বলিনি। তিনি বলেছিলেন তারা জানেন, হয়তো তাদের মনে নেই। এত বড় কথা কী রকম ভুলে যেতে পারে? আর আমি জানতাম না কোনটা খোলা পোশাক পরতেন। কিন্তু এখন তাকে দেখে বোঝা যাচ্ছে সে তার 7ম মাসে। তার মানে 7 মাস আগে আমার ভাসুর এসেছে, কিন্তু তখনও এই বাড়ির কেউ তার নাম নেয়নি। কি আমার স্বামীর সাথে ভাসুরের কোনো শত্রুতা ছিল, নাকি সে তাকে পছন্দ করে না? এখানেও এসেছে 2।
মাস হয়ে গেছে, তার জন্য কোনো দিন কিছু পাঠাইনি, কোনো মানি অর্ডার বা পার্সেল পাইনি। তারপর ভাবলাম, এই আমার জায়ের অবস্থা, এবং তার উপরে আমার শ্বশুর এখনও তাকে পায়ের মেসেজের জন্য ডাকে, এবং প্রতিদিন সে তা বুঝতে পারে। এমন পরিস্থিতিতে নারীদের শিথিল হওয়া উচিত। একদিন আমরা সবাই খাচ্ছিলাম, আর বোনকে বললাম, তোমার জন্য চাটনি বানিয়েছি, গিয়ে এমন পরিস্থিতিতে আপনি এটি খেতে চান? কথাটা শুনে আমার গলায় খাবার আটকে গেল, আর আমার শ্বশুর অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলেন। সবার সামনে বলতে থাকল, তোমার কি হয়েছে যে বলেছিলাম আমি মা হতে চলেছি? যখন আমার স্বামী আমার সাথে দেখা করতে আসেনি, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, যখন আমি অনেক ভালো করেই জানি যে সে মা হতে চলেছেন কিনা। আর যদি তার স্বামী না আসে, তবে এই শিশুটি আসলেই কি? আমার শ্বশুর বলেছিল সে আপনার সাথে মজা করছিল। আর যদি সত্যিই মনে হয় দাদি, আমাদের বাড়িতে এখন কোনো খুশির খবর নেই, আমাদের মুখের দিকে তাকিয়ে বলুন দ্রুত কোনো খুশির খবর। বাড়িতেও সুখের চমক থাকবে। আমার শ্বশুর হঠাৎ আমাকে বললেন, তোমাকে তোমার মায়ের বাড়িতে রেখে আমার যাওয়া উচিত হয়নি। এসো, তোমাকে ছেড়ে চলে যেতে দাও। আমাকে দায়িত্ব পালন করতে হবে। যখনই আমি তার বাবার বাড়িতে রেখে এসেছি, তখনই আমার শ্বশুর আমাকে বলতে থাকল, তিনি বললেন, তার বাবার সাথে আমার যথেষ্ট বন্ধুত্ব আছে, চল কিছুক্ষণ সেখানে বসে থাকো। তোমরা দুইজন স্বামী স্ত্রী কিছু খাবার খেয়ে যাও। আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, ভালো করে আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকল, যেন আমি তার জীবন নষ্ট করে দিয়েছি। আমার শ্বশুর হঠাৎ তাকে সেখানে নিয়ে গেলেন, যখন কোনো কথা নেই, তাকে নিয়ে যেতে হবে। আজ যখন তারা চলে গেল, আমার শালিকা আমাকে বলল, কে তোকে এমন কথা বলেছে? কেন বলছে? আমি বললাম, ওর শরীর এত বড় দেখে। আমার স্বামী হাসতে থাকল, আর বলল, ওর শরীর খাবার দিয়ে ভরা, আর তুমি মনে করো সে মা হতে চলেছেন? আমার ভাই 2 বছর ধরে ফিরে আসেনি, তাহলে সন্তান কোথা থেকে আসবে? আমি আমার স্বামীকে কিছু বলিনি, কোনো যুক্তি নেই, আমি যাইনি। কিন্তু এটা সত্য, এবং আমি নিজের চোখে দেখেছি, আমার স্ত্রী মা হতে চলেছেন, এবং সে তার 7ম মাসে ছিল। কিন্তু সে কেন লুকিয়ে রাখছে? আর যদি লুকিয়ে থাকে, তাহলে সে কি আমার শ্বশুরকে জন্ম দেওয়ার কথা ছিল না? আমার শ্বশুর, আমার স্বামীকে, যাকে তার কাছে আছে ছেলে, রাতে বাবার বাড়ি ফিরে এলো। তারপর আমার স্বামীকে দেখে অবাক হয়ে আবার দেখলাম তার মুখে একটা ক্ষত আছে। মনে হলো সামনে এসে বলল, কি হয়েছে? তারপর সে বলতে থাকল, রিক্সা থেকে ফিরে আসার সময় আমার মুখ মাটিতে পড়েই গেল। আমি অবাক হয়ে আমার জায়ের চোখ দেখে মনে হলো সে শুয়ে আছে। তার রুমে চলে গেল, এমনকি সে খাবারও খায়নি। যদি সে রিক্সা থেকে পড়ে, তার সন্তান হয়তো আঘাত পায়, কিন্তু কিছুই হয়নি। মনে হচ্ছে কেউ তার সাথে এমন কিছু করেছে। এমনকি আজ রাতে যখন সে তার শ্বশুরবাড়ি যাচ্ছিল, তখন তার চোখে জল ছিল। বাড়িতে যাওয়ার আগে সে তার চোখের জল মুছেছিল। বেচারার উপর কিছু অত্যাচার করা হচ্ছে, এবং এখানে সে সব কিছু নিজেই করছে। একদিন আমি অনেক রেগে গেলাম, এবং আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম, কেন সে সবার সামনে এত বড় মিথ্যা কথা বলছে? আমি অন্ধ নই, আমি তোমাকে নিজের চোখে দেখেছি। তুমি মা হতে চলেছ, তুমি নকল শরীর লাগাওনি, এত খাও না, তুমি মোটা হবে। কার সন্তান তোমার শরীরে? তোমার স্বামী আসে না তো কার সন্তান? আমার কথা শুনল, কিন্তু সে কোনো উত্তর দিল না। আমি বললাম, কেন সে বাড়ি থেকে ফিরে আসে না? তুমি তেল মাখিয়েছ, এখন ফিরে এসো। কি? ওখানে ঘুমাতে হবে? আর ওর কি পায়ে ব্যথা আছে যে তোমাকে রোজ তেল ম্যাসেজ করতে হবে? সে কি করছে? যদি তোমরা দুইজন একসাথে চলতে থাকো, আর আমি যদি জানি, আমি তোমাদের দুইজনকেই সব জায়গায় বকা দিব। আমি জানি না যে একজন মহিলা, আপনার স্বামী 2 বছর ধরে বিদেশে আছেন, এমন একজনকে ছাড়া থাকতে পারবেন না। কিন্তু তার মানে এই না যে তুমি তার সম্মান করবে। সেই সন্তানের এই পৃথিবীতে এসে কি দোষ? তুমি তাকে তোমার বাবা বলে ডাকবে। তুমি কি তাকে এই পৃথিবীতে আনতে চাও না? আর কতদিন লুকিয়ে থাকব? কেন তোমার জীবন নষ্ট করছ? বাসায় যাও, আমার বাবু আমার জামাই নয়। তাহলে আজ তুমি আমার শ্বশুরবাড়ি যাও, ওকে তেল ম্যাসেজ কর, তারপর দেখো ওখানে কি হয়। আমি বললাম, ঠিক আছে, গিয়ে দেখব ওখানে কি আছে। সে বলল, শ্বশুর এমনিতেই ঘরের আলো নিভিয়ে দাও, সে শুধু বলবে তেল দিতে, তুমি আস্তে আস্তে দিও, তাতে সমস্যা নেই। আমি বললাম, ঠিক আছে, গিয়ে দেখব ভিতরে কি হচ্ছে। আমি জানতাম মহিলারা ভুল করে না। এমনকি মহিলারা জিততে জানে, কিন্তু তবুও এখানে আমার ভুল হয়। আমি দেখছি যদি কিছু ভুল হয়, তবে সে কেন কাউকে বলে না? যদি আমার বাবা আইন তাকে বাধ্য করছে, তাহলে সে সহ্য করে কেন? কেন সে তার স্বামীর সাথে কথা বলে না? কেন সে আমার স্বামীকে বলে? আমাকে বলতে পারত, অন্য কেউ না হলে আমি তাকে সাহায্য করতে পারতাম।
যে ধরনের আওয়াজ আমি শুনেছি এবং আমার সন্দেহ ছিল যে স্বামী এমনিতেই দেরি হয়ে গেছে আর আমার শ্বশুর না ঘুমিয়ে পড়েছে, তাই আজকে যেতে বললাম। আমি আপনাকে সেখানে দেখলাম, ঘরের আলো আগেই বন্ধ ছিল। আমি আমার হাতে তেলের বাটিটি নিয়ে ভিতরে গেলাম। আমি তাকে বললাম, আপনি প্রবেশ করার সাথে সাথে দরজা বন্ধ করুন এবং যদি তিনি আপনাকে কিছু জিজ্ঞেস করেন তবে আপনি হ্যাঁ বলবেন। কি? আমার কি ভয় করতে হবে? এটা আমার শ্বশুর শাশুড়ি জানতে পারলে সাথে সাথে বের হয়ে আসব। আমি বাইরে দাঁড়িয়েছিলাম। কিন্তু ভিতরে গিয়ে শ্বশুর কিছু একটা বললে আমি কানে হাত দিলাম। তিনি বললেন, প্রিয়, আজ দেরি করলে কেন? আমি এই কথা শুনে পুরাই অবাক হয়ে গেলাম। সে বলল, আমার পাশে দাঁড়িয়ে থাকো। কেন? কি হলো? তুমি আমার উপর রাগ করছ? সে এমনভাবে কথা বলছিল যেন সে তার স্ত্রীর সাথে কথা বলছে। আমি ভিতরে গেলাম মাত্র 2 মিনিট হলো আর সাথে সাথে আমি বেরিয়ে এলাম। আর আমি তাকালাম, আমার স্বামী অবাক হয়ে আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং তিনি আমাকে একটি ছবি দেখালেন যেখানে তিনি আমার শ্বশুরের সাথে বউ হিসেবে বসে আছেন। তিনি বলেছিলেন, এটি আমার শ্বশুর, বর নয় এবং আমি বিবাহিত। কি শব্দ আপনি শুনেছেন? তাই এই অবস্থায় আমি তার পা ম্যাসেজ করে দিতাম এবং পুরোপুরি হাঁপাতাম, যার ফলে আমার আওয়াজ বেরিয়ে আসত। এই লোকটি ভালো নয় এবং সে আমাকে নির্যাতন করে। সে তার কাজের লোক বানায়, কারণ আমার পিছনে কেউ নেই, কিন্তু সে আমার স্বামী এবং এই শিশুটিও তারই। সে বলল, যখন প্রসবের দিন আসবে তখন সে আমাকে গ্রামে পাঠাবে এবং কিছু না কিছু বলে পার করবে যে সে তোমার স্বামী সহই শিশুটিকে দত্তক নিয়েছে। কেউ জানে না যে এই বাড়িতে যে মহিলাটি এসেছিল সে আমার স্বামীর বোন, তাই সেও আমাদের সাথে। তুমি যখন সবাইকে বলেছিলে যে আমি মা হতে চলেছি, তখন আমার স্বামী আমার উপর রেগে গিয়ে আমাকে মেরে ফেলেছিল। সে আমাকে অনেক কিছু বলেছিল যখন সে দাগ পড়েছিল। সেদিন এই পরিবার বড়ই অদ্ভুত। এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। আমি একটি রহস্য। আপনার স্বামী আপনাকে এটি বলেনি কারণ তাকে অদ্ভুত মনে করবেন না, খারাপ মনে হবে না। কিন্তু এখন তুমি তোমার স্বামীকে বলো আপনি সব জানেন এবং চুপ থাকুন। আমার স্বামী, আপনার বয়স যখন কয়েক মাস হবে তখন আপনাকে এসব কথা বলবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত প্রিয়, আপনি আমার মামলার কথা বলে আমার জন্য একটি উদাহরণ তৈরি করে চলেছেন। এটা করা বন্ধ করুন। তাই আজ আমি আমার পরিবর্তে আপনাকে রুমে পাঠিয়েছি যাতে আপনি বিশ্বাস করতে পারেন আমি আমার জায়ের কাছে ক্ষমা চেয়েছি এবং তাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি আর কিছু বলব না। কারণ আমি আমার স্বামীকে বলার পর সেও বিব্রত ছিল। সে বলে, তুমি আগে থেকেই সব কিছু ছেড়ে এখানে এসেছ। আমি চাইনি তুমি ভাবো তুমি কেমন সংসারে এসেছ। আমার বাবা এই মেয়েটি ভালোবেসে বিয়ে করেছে, হ্যাঁ, তাই সে আমাদের ভালোবাসার বিপক্ষে ছিল না। তাই তাকে যেমন আছে তেমন রেখে দাও এবং তোমার জীবন পার করো। আমার সাথে পার করো। আমি যে আমার শ্বশুরবাড়িতে মেয়ের জন্ম হলে সেও একটু লজ্জা পায়, কারণ তার আগে কোনো মেয়ে ছিল না। এখন সে ভালো থাকে এবং তার স্ত্রীরও যত্ন নেয়। আমরা স্বাভাবিকভাবে বসবাস করছিলাম, তারা তাদের কাজে ব্যস্ত ছিল। জীবন এমন, আমরা জীবনে আমাদের ঘরের অংশ এবং রান্নাঘর আলাদা করেছি। এখন আমাদের কাছে আছে তাদের সাথে সব যোগাযোগ ছিন্ন করার। আমার স্বামী অনেক ভালো মানুষ, তিনি আমাকে ভালোবাসেন, তিনি কঠোর পরিশ্রম করেন আমার জন্য, এটাই যথেষ্ট। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।